সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। যদিও এই মহামারী কোভিড-19 আমরা সবাই ঘরবন্দি হয়ে আছি, কিন্তু তারপরে প্রযুক্তি আমাদের ঘরবন্দি অবস্থা থেকে অনেকটাই মুক্তি দিয়েছে। আমরা তোমাদের অনলাইন ক্লাস শুরু করেছি বেশ আগে থেকেই, এবং আমরা ভবিষ্যতে শুধু ভিডিওর ক্লাস নয়, দেখা যাবে আমরা জুমে, মেসেঞ্জারে তোমাদের সরাসরি অংশগ্রহণে আমরা ক্লাস করব। আজকে আমি তোমাদের সামনে এসেছি নবম শ্রেণীর ব্যাকরণ, যেটা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস, সেই একটা টপিকস নিয়ে, এবং টপিকসটা হচ্ছে ধাতু। আজকে আমরা ধাতু পড়ে নিব। তোমরা সবাই বই এবং খাতা কলম প্রয়োজনীয় নোটস রাখার জন্য সামনে রাখতে পারো, এবং অত্যন্ত মনোযোগ দিয়ে এই ক্লাসটা কিন্তু তোমাদের খেয়াল করতে হবে। কারণ আমরা জানি যে ব্যাকরণে তোমাদের কম বেশি সবারই অঙ্কের মতো একটা ভীতি দুর্বলতা রয়েছে। আর ব্যাকরণ যদি বোঝো তাহলে দেখবে ব্যাকরণ অঙ্কের মতনই একটা মজার বিষয়, সেখানে ভয় ভীতির আসলে কিছুই নেই। তো চলে এসো, আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। আমরা আজকে কী করব? ধাতু। ধাতু বললে সাধারণত আমাদের কি মনে আসে? বিজ্ঞানের ধাতু, সেই ধাতুর কথা মনে আসে, কিন্তু ব্যাকরণে ধাতু একটি কি পারিভাষিক শব্দ। আর পারিভাষিক শব্দ কি সেটাও কিন্তু আমরা আগে জেনেছি যে এক একটা বিষয়ের এক এক রকম পরিভাষা রয়েছে। যেমন ইসলামের পরিভাষা, অর্থনীতির পরিভাষা, ব্যাকরণেরও তেমন পরিভাষা রয়েছে। তো ব্যাকরণে ধাতু বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে কি ক্রিয়াপদের মূল। ক্রিয়াপদের মূলকে ব্যাকরণে কি বলে? ধাতু বলে। তো এখান থেকে কিন্তু এটা পরিভাষা হয়ে গেল। কারণ নর্মালি ধাতু বলতে আমরা ঝনঝন করে শব্দ হয়, বিজ্ঞানে যেটা আছে, যেটা তাপ সুপরিবাহী, যেটা দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়, এগুলিকে ধাতু বলে, তাই না? ধাতুর বৈশিষ্ট্য এটা কঠিন হবে, চকচক করবে। কিন্তু ব্যাকরণকে এগুলি নিয়ে হয় না। ব্যাকরণ সমস্তটাই ভাষার জিনিস। কাজে এখানে ধাতু বলার সাথে সাথে আমাদের বুঝতে হবে যে এটা ক্রিয়াপদের মূল অংশ। আর ক্রিয়াপদ চেনারও কিন্তু একটা বিষয় আছে। ক্রিয়াপদ আমরা যতক্ষণ না চিনব ততক্ষণ ধাতুও ঠিকভাবে বুঝবো না। কারণ একমাত্র পদ যে 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, তারপরে সর্বনাম, ক্রিয়া, অব্যয়, এই 5 প্রকারের ভিতর একমাত্র ক্রিয়াপদেই একসাথে কি থাকে? 2টা জিনিস থাকে। সেই 2টা জিনিস হচ্ছে কি পুরুষ আর কাল। অর্থাৎ পুরুষ, একটি বাক্যের পুরুষ মানে হচ্ছে সেই বাক্যটার কর্তার স্থান দখল করা, কর্তা হয়ে যাওয়া। যেমন উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। তোমরা ইংরেজিতেও চিন্তা করে নিতে পারো, যেমন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এইভাবে চিন্তা করে নিলে তাড়াতাড়ি ব্যাকরণের পরিভাষাগুলোর অর্থটা তোমরা বুঝতে পারবে। তো কাজে এই পুরুষ থাকে ক্রিয়াপদে, আর থাকে কি কাল। এই 2টা থাকে বলেই ক্রিয়াপদগুলি মূলত একটা পদে আমরা একটা বাক্যের যে স্বাদ, একটা বাক্যের যে বৈশিষ্ট্য, সেটা সরাসরি চলে আসে। যেমন যাই, খাও, ভাগো, এরকম যখন আমরা বলবো তখন যাইয়ের সাথে সাথে কি হয়ে যায়? আমি যাই। খাও বলছি যখন, তখন কি হচ্ছে? তুমি খাও। ভাগো বললে ভাগো, তুমি ভাগো, বা তোমরা ভাগো। এইভাবে দেখা যাচ্ছে একটা ক্রিয়াপদ আমরা একটা শব্দে বলার সাথে সাথে সেটার সাথে আসলে একটা শব্দ থাকে না, সেখানে একদম বিলীন হয়ে যেটা থাকে সেটা হচ্ছে একটা কি থাকে? একটা পুরুষ আর একটা কাল। কোনো না কোনো কাল, কোনো না কোনো পুরুষ আমরা ক্রিয়াপদে পাবো। এ হলো ক্রিয়াপদ। আর ক্রিয়াপদটা কেন বললাম? কারণ এটাকে ভাঙলে যে অংশটুকুকে আর ভাঙা যাবে না সেটাই হচ্ছে কি ধাতু। যেমন ধরো আমরা করি, এই ক্রিয়াপদটাকে যদি ভাঙি, দেখো আমরা এখানে কি পেলাম? দেখো আমরা পেলাম কর যোগ ই, অর্থাৎ এই যে মূল, এই অংশটাকে কিন্তু আর ভাঙা যাচ্ছে না, কারণ এই অংশটুকুর নামই হচ্ছে কি ধাতু। আর আমরা যে ধাতুর চিহ্ন, যদি ক্রিয়াপদের মূল হয়, ধাতুর চিহ্ন হিসাবে আমরা এই রুট চিহ্ন, যেটা অঙ্কে তোমরা দেখো রুট চিহ্নের মতো চিহ্নটা, এটার নাম হচ্ছে কি? এটা হচ্ছে ধাতু বা প্রকৃতির চিহ্ন বলে। তো এখানে আমাদের
সহায়তার দরকার আছে, কিন্তু এখানে আমাদের দরকার নেই। তো এখানে আমরা কি পেলাম? কর। অর্থাৎ এটা হচ্ছে ক্রিয়াপদের মূল, এটাকে আর ভাঙা যাবে না। এটার পিছনে আমরা বিভক্তি যুক্ত করে করে কি করতে পারি? বিভিন্ন কালের বিভিন্ন পুরুষের ক্রিয়াপদ পেতে পারি। তা আমরা যাচ্ছি আমাদের ধাতুতে। দেখো ধাতু আমি এখানে আগে লিখে রেখেছি। ধাতু আমরা কি পাচ্ছি? যে ধাতু হচ্ছে দুই প্রকার প্রধানত। একটি হচ্ছে কি মৌলিক, আর এটা হচ্ছে কি সাধিত। মৌলিক ধাতু আমরা মৌলিক ধাতুর সংজ্ঞা এইভাবে পেতে পারি যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না সেটাকে কি বলা হবে? মৌলিক ধাতু। সেটাকে বলা হবে মৌলিক ধাতু। যেমন এখানে যে কর লিখেছি, এই কর একটি কি মৌলিক ধাতু, চল মৌলিক ধাতু। এইভাবে আমরা যে ধাতুগুলোকে আর ভাঙা যাবে না, বিশ্লেষণ করা যাবে না, থেমে যাবে, বরং আবারও যদি ভাঙতে যাও তাহলে দেখা যাবে দুটা বর্ণ বা একটা বর্ণে চলে আসবে। যেমন এখানে কর, ক আর র, জাস্ট দুটা বর্ণ। কাজে এটাকে ভাঙতে গেলে আর শব্দ থাকবে না। আমরা জানি শব্দ হতে গেলে তার কি থাকতে হবে? এক বা একাধিক বর্ণ প্লাস অর্থ থাকতে হবে। কাজে ক আর র আলাদা হয়ে গেলে আর অর্থ থাকে না, তাই আর ভাঙবো না। এখানে আমাদের ভাঙার শেষ, তাই হলো মৌলিক ধাতু। এখন দেখো মৌলিক ধাতু আবার আমি ছোটে কি দেখিয়েছি? মৌলিক ধাতুর আবার তিনটা ভাগ আছে। অর্থাৎ মৌলিক ধাতু আমরা তিনটা জায়গা থেকে মৌলিক ধাতু আছে উৎস। এখানে মৌলিক ধাতুর উৎস তিন জায়গা থেকে আমরা পাচ্ছি। একটা হচ্ছে বাংলা, আরেকটা হচ্ছে সংস্কৃত, আরেকটা হচ্ছে কি বিদেশি। তো বাংলা ধাতুগুলো দেখো চল, কর, খা, যা, পা, এরকম তোমরা পাবা, বইয়ের ভিতর আছে। এগুলি বাংলা ধাতু। এবং ধাতুর পিছনে আমরা জানি এখানে কি একটা হস চিহ্ন দিতে হয়। সেই হস চিহ্ন দেখাবা, নয়তো দেখা যাবে চলো, করো, এরকম বলা হবে। তো চলো, করো বললে কিন্তু আর ধাতু থাকে না, ওটা কি হয়ে যায়? ক্রিয়া হয়ে যায়। কারণ চল যোগ অ চলো, কর যোগ অ করো, ভাঙা যাবে। অথচ ধাতুর শর্ত কি ছিল? যে ক্রিয়ার যে অংশকে আর ভাঙা যাবে না সেটাই হচ্ছে ধাতু। এরপরে দেখো সংস্কৃত ধাতু। সংস্কৃত ধাতু হচ্ছে যেগুলি সংস্কৃত ভাষা থেকে আমাদের বাংলায় প্রবেশ করেছে, এবং ওই ধাতুগুলোকে বলে সংস্কৃত ধাতু। যেমন ক্রি, গম। ক্রিয়ের বাংলা ধাতু হবে কি? কর, আর গমের বাংলা ধাতুটা হবে যা। গম থেকে আমরা গমন, ক্রি থেকে কর, এরকম কর্তব্য, কৃত, এই সমস্ত শব্দগুলি কিন্তু আমরা পাই। এরপরে দেখো তৃতীয়টা হচ্ছে কি? বিদেশি ধাতু। অর্থাৎ বাংলাদেশে আমরা জানি যে সে অনেক আগে থেকে এখানে বিভিন্ন জাতি গোষ্ঠীর আগমন ঘটেছে, নানান রকম বাণিজ্যিক কারণে, ধর্মীয় কারণে। তো তাদের অনেক ভাষার শব্দ আমাদের বাংলায় রয়ে গেছে। তো সেইগুলি মূলকে বলে কি? বিদেশি ধাতু, বিদেশাগত ধাতু। তো এরকম দুইটা ধাতুর উদাহরণ এখানে আছে, টান, টুট। এছাড়া আরও আছে জম, ফির, লটক, অনেক ধাতু তোমাদের চার্ট দেওয়া আছে এই ধাতুগুলো। আর মনে রাখবে বিদেশি ধাতুগুলো যেই চারটা তোমাদের দেওয়া আছে ওটার কিন্তু অর্থগুলি তোমাদের পরীক্ষায় আসে। অর্থাৎ ধাতুগুলির পাশাপাশি ডান পাশে অর্থ দেওয়া আছে। অর্থাৎ টান মানে কি? আকর্ষণ। টুট হচ্ছে কি? ছিন্ন হওয়া। জম হচ্ছে ঘনীভূত হওয়া। এভাবে যে অর্থগুলি দেওয়া আছে তোমরা সেটা আয়ত্ত করে ফেলবে, ওভাবেই পরীক্ষায় আসবে। আর এগুলি আমরা বুঝে নিচ্ছি কারণ এগুলি হচ্ছে কি? এগুলিরও চার্ট রয়েছে। অর্থাৎ বাংলা ধাতু আর সংস্কৃত ধাতুর পাশাপাশি একটা চার্ট, আর বিদেশি ধাতুর আলাদা একটা চার্ট উদাহরণের রয়েছে। বাংলা ধাতুর চার্টটা তোমরা দেখতে পাবা, প্রথমে ধাতু এবং ওই ধাতু থেকে উৎপন্ন শব্দ দেওয়া আছে বইয়ে। আবার সংস্কৃতের বেলা একই সাথে সংস্কৃত ধাতু, তার সাথে এটা শব্দ দেওয়া আছে। যেমন আমরা চল, এটা থেকে চল, চলা পাবো, পর, পড়া পাবো শব্দ। এখান থেকে আমরা ক্রি, দেখা যাবে কর্তব্য পাচ্ছি, গম, গমন পাচ্ছি, এরকম শব্দগুলি দেওয়া আছে কেমন। আর এটার অর্থটা দেওয়া আছে আলাদা একটা চার্টে। তো আমরা পেলাম যে বাংলা থেকে যেগুলি উৎস সেগুলির বাংলা ধাতু, সংস্কৃত শব্দের যেগুলি মূল সেগুলি সংস্কৃত ধাতু, আর বিদেশি ক্রিয়াপদের মূল যেগুলি সেগুলি হচ্ছে কি? বিদেশি ধাতু। এই গেল আমাদের মৌলিক ধাতুর প্রকারে। তোমাদের একটা প্রশ্ন কিন্তু এইভাবে থাকে যে বাংলা, সংস্কৃত ও বিদেশি কোন ধাতুর শ্রেণী বিভাগ? তখন আমরা এই চারটা খেয়াল করো, এটা মাথায় রাখলে তোমাদের চলে আসবে যে মৌলিক ধাতুর ছিল এই তিনটা প্রকার।
এই 3টা প্রকার মৌলিক ধাতু। এবার আসি আমরা সাধিত ধাতু। অর্থাৎ আমরা জানি যে মৌলিক রং, তারপরে মৌলিক পদার্থ, এগুলি সব কিছুই কিন্তু ওই কটাতে আর সীমাবদ্ধ থাকে না। এগুলি আরও কী হয়ে যায়, এগুলিকে মিলিয়ে মিশিয়ে আরও প্রয়োজনীয় অনেকগুলিতে পরিণত করা হয়, যেগুলি আমাদের কাজে লাগে এবং কাজের জন্যই আমাদের এগুলি করা হয়। ঠিক এরকম ধাতুর বেলাও দেখা যাচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কী করি, সাধন করি বা সৃষ্টি করি। তো এই সৃষ্টি করার কতগুলি সূত্র, কতগুলি ধারা রয়েছে, সেই ধারা অনুযায়ী এগুলির নামকরণও করা হয়েছে। ওগুলি তখন প্রয়োগ করা হয়, আমরা যখন সৃষ্টি করি তখন এটা গঠন। কাজে সাধিত ধাতুর এই যে প্রকারভেদগুলি, এগুলিকে গঠন অনুযায়ী, অর্থ অনুযায়ী নামকরণগুলি করা হয়েছে, বিভাজনটা করা হয়েছে। তো সাধিত ধাতু আমরা মৌলিক ধাতুর মধ্যে 3 প্রকারই পাচ্ছি। প্রথমটা কি হচ্ছে নাম ধাতু, দ্বিতীয়টা হচ্ছে তোমার প্রযোজক ধাতু, আর 3 নম্বরটা হচ্ছে কর্মবাচ্যক ধাতু। তো এসো আমরা এখন এই কেমন করে সাধিত ধাতু হচ্ছে, তারপরে এই 3 প্রকার ধাতুতে যাচ্ছে, সেটা আমরা জেনে নেব। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে সাধিত ধাতুটা অত্যন্ত সতর্কতার সাথে তোমরা বুঝে নিবে। ওটা বুঝে নিলেই এই 3 প্রকার ধাতু তোমাদের জন্য একেবারেই জলবৎ তরলং, অর্থাৎ খুবই সোজা হয়ে যাবে। কেমন? তো এসো আমরা দেখি কেমন করে সাধিত ধাতু হয়। সাধিত ধাতুর সংজ্ঞাটা কীরকম হবে, যে বই আছে তোমাদের এইভাবে, যে মৌলিক ধাতু, অর্থাৎ এই যে আমরা মৌলিক ধাতুর যে সংজ্ঞা দিয়েছি, যে ক্রিয়াপদের মূল অংশকে মৌলিক ধাতু বলে, অথবা ক্রিয়াপদের যে অংশকে আর ভাঙা যাবে না। তো ওরকম মৌলিক ধাতু, তার সাথে কিছু নাম শব্দ, কিছু নাম ধাতু কিন্তু বলি নাই। কি বলেছি? মৌলিক ধাতু যোগ কয়েকটি নাম শব্দ যোগ সরেয়া। আমি এটা সূত্রটা লিখে দিচ্ছি, দেখো এখানে আমি লিখে দিই, সাধিত ধাতু সমান সাধিত ধাতু সমান মৌলিক ধাতু যোগ নাম শব্দ। মৌলিক ধাতু যোগ নাম শব্দের সমান কি হয়ে গেল? সাধিত ধাতু। কেমন? আমি একটু মুছে ফেললাম তোমাদের বোঝবার সুবিধার জন্য। তো এই যে মৌলিক ধাতু যোগ নাম শব্দ, এই দুটার সংমিশ্রণে কি হয়ে যাচ্ছে? সাধিত ধাতু। তো মৌলিক ধাতুর সাথে নাম শব্দ আরেকটা আছে, যুক্ত হবে। এখানে কি শুধু একটুই না, আর একটু আমার মিস হয়েছে, যোগ সরে আ, যোগ কি সরে আ। তাহলে 1 2 3, এই 3টার একত্রিত রূপ হচ্ছে কি আমাদের সাধিত ধাতু। কেমন? তাহলে আমরা কিভাবে বলবো যে মৌলিক ধাতু কিছু নাম শব্দের সাথে আ যোগ করে আমরা নতুন যে ধাতু পাবো, সেটাকে কি বলবো? সাধিত ধাতু। দেখো এই যে মৌলিক ধাতু দিলাম, কর্ণ মৌলিক ধাতু, কেমন? এটার সাথে আমরা কি যোগ করলাম? আ, সরি আ। তাহলে সমান সমান কি হয়ে যাবে? করা। আসলে এখানে একটু ভুল হয়েছে বাবারা, এটা হবে মৌলিক ধাতু ও যোগ নাম হয়ে ও নাম শব্দ যোগ আ, অর্থাৎ মৌলিক ধাতুর পরেও আ যোগ করে আমরা সাধিত ধাতু পাবো, আবার নাম শব্দের পরে আ যোগ করে। এটা হলো মৌলিক ধাতুর সাথে। আর নাম শব্দের পরে দেখো, যেমন ধরো ঘুম, ঘুম যোগ আ, ঘুমা। এখানে দেখো আমাদের এই সূত্রের কিন্তু 2টা অংশ আমরা এখানে নিয়ে এসেছি। কেমন করে? দেখো মৌলিক ধাতু, এই যে মৌলিক ধাতু, এটা হলো 1 নং, আর এটাকে দিয়ে আমরা 2 নং। কেন এটাকে 1 নং দিলাম? এখানে শুধু কি করেছি? মৌলিক ধাতু, মৌলিক ধাতুর পরে আযোগ হয়ে যে সাধিত ধাতু হয়েছে। আবার ঘুম, এটা নাম শব্দ। ঘুম কিন্তু কোনো ধাতু না, ঘুম কিন্তু কোনো কাজ করা বোঝায় না। কাজে ঘুম হচ্ছে একটা কাজের নাম, অর্থাৎ বিশেষ্য পদ। এই জন্য এটা একটা নাম শব্দ। তাই ঘুমের সাথে আযোগ হওয়ার সাথে সাথে এখানে কিন্তু তোমার কালও পেয়ে যাচ্ছ, পুরুষও পেয়ে যাচ্ছ। অর্থাৎ ঘুমা বললে কি? তুই ঘুমা বা তোরা ঘুমা,
অর্থাৎ একবচন বহুবচন দুই দিকে আমাদের ঘুমা শব্দটা ক্রিয়াপদে পরিণত হচ্ছে। আর এটাকে যখন ভাঙি তখন হয়ে যায় কি ঘুম। অথচ ঘুম বললে আমরা কিন্তু ক্রিয়াপদের মূল অর্থাৎ আরেকটা ক্রিয়া হয় না, ক্রিয়াপদের মূল হয়ে যাচ্ছে কিন্তু এই মূলটা হচ্ছে কি একটি নাম শব্দ। অত পক্ষান্তরে দেখো পড়া, এটার যে মূল পর সেটাও কিন্তু কি তুই পর, অর্থাৎ এখানেও কি আছে কাল আছে আর পুরুষ আছে। অথচ ঘুমা এই ধাতুটার মূল যে সেটা কিন্তু ঘুম, এটা কিন্তু কালও নেই পুরুষও নেই, তাই এটা কি এটা ধাতু না, এটা হচ্ছে নাম শব্দ। ঠিক বেতার বেলায় বেতা একটা ধাতু, কারণ তুই বেতা, তোকে বেতা, এইভাবে আমরা বেতাটার সাথে কি পাই কাল আর পুরুষ পাই। অথচ এটার মূলটা যে বেদ সেটা কিন্তু কি একটি বিশেষ্য পদ, অর্থাৎ এটা একটা বস্তু। কি প্রশ্ন করে উত্তর পাবো, তখন এটা হয়ে যায় নাম শব্দ। এই জন্য এগুলি হচ্ছে কি তোমার নাম ধাতু। এই যে সাধিত ধাতুর সংজ্ঞার ভিতরেই কিন্তু এই যে সাধিত ধাতুর যে প্রকারভেদ, নাম ধাতু, প্রযোজক ধাতু, কর্মবাচ্যের ধাতু। তো এখানে মজার একটা বিষয় খেয়াল করার আছে, সাধিত ধাতুর সংজ্ঞা অনুযায়ী এটার প্রকার হওয়া উচিত ছিল দুই প্রকার, অর্থাৎ নাম ধাতু আর প্রযোজক ধাতু। কিন্তু আমরা এখানে তিন প্রকার পাচ্ছি, অর্থাৎ কর্মবাচ্যের ধাতু বলেও একটা ধাতু পাচ্ছি। তো আমরা একটু পরে আলোচনায় আমরা চলে আসবো কেন কর্মবাচ্য ধাতু বলে তৃতীয় একটা ধাতু আর সাধিত ধাতুর বিভাজনে চলে আসলো, সেটা আমরা পেয়ে যাব। তো এখানে দেখো সাধিত ধাতু তিন প্রকার ভিতরে যে নাম ধাতু, ওই যে সংজ্ঞায় ছিল যে কিছু কিছু নাম শব্দের সাথে আযোগ হয়ে আমরা নাম ধাতু পাবো। তাহলে এই নাম ধাতুগুলি দেখো যে ঘুমা, বেতা, এই দুটা শব্দের আমি এখানে নাম ধাতু লিখেছি। অর্থাৎ নাম শব্দের পরে আ প্রত্যয় যোগ হয়ে যখনই ধাতু চলে আসবে, যখনই দেখা যাবে তোমার ক্রিয়াপদের মূলে পরিণত হচ্ছে, তখনই সেটা কি নাম ধাতু। আর ধাতুর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে কি, সেটা আরও আগে বললেই ভালো হতো। ধাতুর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ধাতু সবসময় কি বর্তমান কালে হবে এবং মধ্যম পুরুষের তুচ্ছাত্মক রূপটাই হবে। ধাতুর দুইটা জিনিস বৈশিষ্ট্য কি, যেটা মাথায় ভালো মতো নিয়ে নাও, সেটা হচ্ছে বর্তমান কাল আর হচ্ছে মধ্যম পুরুষের তুচ্ছাত্মক রূপ। অর্থাৎ যতগুলি ক্রিয়াপদকে তুমি ভেঙে ধাতু বের করবা ততগুলিতে এসে কোথায় থামবে, তুই বলে এখানে থেমে যাবে। অর্থাৎ যখনই দেখবে তুই আছে তখনই এটা ধাতু। যে দেরি হয়ে গেলে এটা আরও আগে বললে ভালো হতো, অনেক একদম প্রথম কথাই এটা ছিল, মিস হয়ে গেছে। তো তোমরা এখন বুঝে নাও, সেটা হচ্ছে কি দেখো যতটা আমরা মূল পাচ্ছি পর, তারপরে যে পর, এখানে যেগুলো আমরা মূল পাবো দেখবা ক্রিয়াপদকে ভেঙে ভেঙে যেখানে এসে তুই এসে থামবে সেটুকু বুঝবা ধাতু। ওই জন্যই তুইয়ের পরে ভাঙতে গেলে আমরা সেই ধাতুটা আর ধাতু থাকবে না, ওটা কি হয়ে যাবে, ওইটা বর্ণ বা একাধিক বর্ণ হয়ে যাবে। তো আমরা দেখলাম যে নাম ধাতুর বেলায় দেখা যাচ্ছে নাম শব্দের সাথে আযোগ হয়ে পাচ্ছি ঘুমা, বেতা, এরকম শব্দগুলি। এখানে কিন্তু একটাও কি ক্রিয়াপদের মূল না, এই যে মূল যেটা একটাও ক্রিয়াপদের মূল না, এগুলি নাম শব্দ। এবার আসো আমরা প্রযোজক ধাতু। সাধিত ধাতুর সংজ্ঞায় কি ছিল, মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যোগ করে যে ধাতু পাবো নতুন, সেটাকেও সাধিত ধাতু বলে। তাইলে আমরা ওই সংজ্ঞার ওই অংশটুকুকে পাচ্ছি প্রযোজক ধাতু। অর্থাৎ মৌলিক ধাতুর পর দেখো মৌলিক ধাতুটা কি ছিল, এটার মৌলিক ধাতু, এটার মৌলিক ধাতু পর, এটার, আর এটার মৌলিক ধাতু ছিল কি খা। এই যে পর আর খা, এই যে এটা, এগুলি মৌলিক ধাতু, এগুলিকে আর ভাঙা যায় না, এটার সাথে আ যোগ করে পড়া। তো আমরা ধাতুর ধরার শর্ত কি ছিল যে তুই থাকবে। দেখো এখানে ভাঙা যাচ্ছে অথচ ধাতু, তো এটার মানে কি ভাঙা যাচ্ছে এই ধাতু মানে হচ্ছে এখানেও তুই আর বর্তমান কাল থাকছে। দেখো তুমি নিজে না করে যখন অন্যকে পড়াবা তখনও কিন্তু তুই আর বর্তমান কাল হতে পারে। যেমন তুই পড়া, যে সৈকত ভাইকে একটু পড়াতো, তো মা যখন এরকম বলবে, বাবা যখন এরকম বলবে, তখন কিন্তু তুমি নিজে পড়ছো না, অন্যকে পড়াচ্ছ। তাহলে কাজে এইখানে তুইও থাকছে, বর্তমান কালও থাকছে। এই জন্য আ যোগ হওয়ার পরও, অর্থাৎ পড়া, এই ধাতুটাকে ভাঙা যাওয়ার পরও এটা ধাতু। কারণ শর্ত কি, এখানে তুইও থাকছে, বর্তমান কালও থাকছে। ধাতুর এই দুইটা প্রধান শর্ত কাজ করছে বলেই
এইগুলিও ধাতু, তবে এটার পার্থক্য কি, এটা যেহেতু আমরা নতুন করে বানাচ্ছি, যুক্ত করছি, আ প্রত্যয় যুক্ত করে বানাচ্ছি বলে এটাকে কি বলা হচ্ছে, সাধিত ধাতু। এটা কিন্তু আর মৌলিক ধাতু না, কারণ ভাঙা যাচ্ছে। তো এই গেল আমাদের মৌলিক ধাতুর পরে আ যুক্ত হয়ে প্রযোজক ধাতু গেল। এখন আসি আমরা প্রযোজক ধাতুর আরেকটা নাম আছে, এটা খুব আসে, প্রযোজক ধাতু নিজে না করে অন্যকে করায় বলে এটার আরেকটা নাম হচ্ছে কি, নিযন্ত ধাতু। নিযন্ত ধাতু। তাহলে প্রযোজক ধাতুর সংজ্ঞা আর সাধিত ধাতুর সংজ্ঞা এই দুটা কিন্তু খুব কাছাকাছি। সাধিত ধাতুর সংজ্ঞাতে একই সাথে কি পাবো, মৌলিক ধাতু ও কিছু নাম শব্দের সাথে আর প্রযোজক ধাতুর বেলায় খেয়াল করবা, তোমাদের একটা শব্দ এখানে থাকবে, যেই শব্দটা তোমার সাধিত ধাতুর সংজ্ঞার সাথে প্রযোজক ধাতুর সংজ্ঞাটাকে একেবারেই আলাদা করে দেবে। সেটা হচ্ছে কি, যে মৌলিক ধাতুর পর প্রেরণার্থে আ প্রত্যয় যুক্ত হওয়া। অর্থাৎ প্রযোজক ধাতুর বেলায় তোমরা খুঁজবা কোনটা প্রেরণার্থে শব্দটা। প্রেরণার্থে মানে হচ্ছে নিজে না করে অন্যকে করানো বা অন্যকে করতে উদ্বুদ্ধ করা। এই জন্য প্রেরণার্থে শব্দটাই হচ্ছে প্রযোজক বা নিযন্ত ধাতু ধরবার মূল সংজ্ঞার মূল শব্দ, এটা ধরে ফেলবা। তাহলে প্রযোজক গেল। আর কোনো ব্যাকরণবিদ প্রযোজক ধাতুরই মানে কর্মবাচ্যের ধাতু বলে যেটা বলছে, কোনো ব্যাকরণবিদ বলছে যে না, কর্মবাচ্যের ধাতু বলে আরেকটা নতুন ধাতু দরকার ছিল না, বরং এটা কি কর্মবাচ্যের ধাতু, প্রযোজক ধাতুরই আরেকটা রূপ। তাই কিন্তু তারপরেও আমাদের ব্যাকরণ বইয়ে কর্মবাচ্যের ধাতুটা কি জন্য রেখেছে এই জন্য যে প্রযোজক ধাতু যেখানে ব্যক্তিকে ঘিরে হয়, কর্মবাচ্যের ধাতু সেখানে কর্ম বা কাজটাকে ঘিরে হয়। অর্থাৎ প্রযোজক ধাতুর উদাহরণে তোমরা পাচ্ছ যে ম্যাডাম আমাদের বাংলা পড়ান, তাই না, এরকম, বাবা আমাদের অঙ্ক পড়ান বা শিক্ষক আমাদের অঙ্ক পড়ান। যখন আমরা এরকম পাচ্ছি, তখন নিজে না করে অন্যকে করাচ্ছে, যে সেটা হলো ব্যক্তি। কে করাচ্ছে, শিক্ষক করাচ্ছেন। কে পড়াচ্ছেন, ম্যাডাম পড়াচ্ছেন। যখন এরকম বলছে, তখন ম্যাডাম নিজে করছে না, শিক্ষক নিজে পড়ছে না, বরং অন্যকে পড়াচ্ছে। তো এইটা বোঝাচ্ছে মূল ধাতুর ক্রিয়াটাকে, পড়াচ্ছেন। এটার ধাতুটা কি, পড়া, মানে নিজে যেহেতু করছে না, তাই এটা সাধিত ধাতুর প্রযোজক রূপটা। আর কর্মবাচ্যটা দেখো, তোমাদের উদাহরণে বই আছে, যা কিছু হারায় গিন্নি বলেন তেষ্টা বেটাই চোর। তো এই যে যা কিছু হারায়, এখানে এই হারা ধাতুটা হচ্ছে কর্মবাচ্যের। তো এখানে কিন্তু হারা কথাটা কিন্তু কিছু, যা কিছু, অর্থাৎ কোনো বস্তুকে দেখানো হয়েছে, বস্তুর সাথে এটার সম্পর্ক, ব্যক্তির সাথে নয়। এই জন্য ব্যাকরণবিদ কেউ অস্বীকার করলেও কেউ এটাকে স্বীকার করেছে, যেহেতু এটা ব্যক্তির সাথে না সম্পর্কযুক্ত, এটা বস্তুর সাথে। কি হারায়, একটা কিছু হারায়, যা কিছু। উত্তর কি, যা কিছু। তো ওই যাটা কিন্তু ব্যক্তি না, যাটা হচ্ছে একটা বস্তু, যেটাকে আমরা কি প্রশ্ন করে উত্তর পাবো। এই জন্য যারা আমরা জানি কি বা কাকে প্রশ্ন করে উত্তর পালে সেটাকে কর্ম বলে, তাই কর্মবাচ্যের ধাতু বলে একটা ধাতু এখানে চলে এসেছে। যেমন কাজটা ভালো দেখায় না, তাহলে এই যে দেখা ধাতুটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। কেন, এই দেখা আবার দেখা যাবে প্রযোজকও হতে পারে প্রয়োগ ভেদে, বাক্যটা যদি আমরা অন্যভাবে ব্যক্তির দিকে দিয়ে দিই, তাই না। তো কাজেই কাজটা ভালো দেখায় না যখন বলে, তখন কি ভালো দেখায় না, এই দেখা ধাতুটা কাকে অনুসরণ করছে, কাজটাকে। তো কাজটা কিন্তু ব্যক্তি না, তাই না। এই জন্য কর্মবাচ্যের ধাতু বলে তৃতীয় একটা ধাতু আমরা সাধিত ধাতুতে পেলাম। বুঝতে পারছো? এই গেল আমাদের সাধিত ধাতুর প্রকারভেদ। তো এই যে মৌলিক ধাতু, সাধিত ধাতু ছাড়াও আমাদের আরেকটা ধাতু আছে। তো সেটাই যাওয়ার আগে আমরা আরেকটা কথা বলে নিব। সেটা ছিল কি, তোমাদের বইয়ে দেখবা ছোট্ট একটা জায়গা আছে বিদেশি ধাতুর অংশে, সেটা হচ্ছে হের একটা ধাতু। যেমন চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, আমরা নজরুলের গানে পাই। তো ওইখানে হেরিয়া এই শব্দটার মূল যে সেটা হচ্ছে হেড মানে কি, দেখ। কেমন, বাংলায় আমরা দেখ পাই, আর হইলো সংস্কৃতে এইটার ধাতুই দৃশ, আর বিদেশিতে কি পেলাম, হের। তবে এই হেরের কোন বিদেশ থেকে আগত এটা জানা নেই বলে এটাকে কি বলা হয়, অজ্ঞাতমূল ধাতু। এটা কিন্তু খুব বেশি আসে বলে এটাকে আমি আলাদা করে তোমাদের জন্য বললাম যে হের হচ্ছে কি অজ্ঞাতমূল ধাতুর উদাহরণ। এবং
ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্নের এটা বিষয়বস্তু, কাজে এটা মাথায় ঢুকে নেবে মাত্রই একটা। তো আমরা এই পর্যন্ত কি শিখলাম? মৌলিক ধাতু, সাধিত ধাতু। আর একটা ধাতু আমাদের রয়েছে, আচ্ছা নাম ধাতুর বেলায় কিন্তু শুধু ঘুমা বেতা এটুকুই না, এটা সংজ্ঞাটাও কিন্তু আছে। সংজ্ঞাটা আছে কিন্তু এইভাবে, কিভাবে যে শেষ হয়ে আসলে শেষ হয় না অনেক কথা ব্যাকরণে। তো সেটা হচ্ছে যে বিশেষ্য, বিশেষণ আর ধন্যাত্মক অব্যয় কিছু রয়েছে, যেগুলিকে সব নাম শব্দ বলা হয়। বিশেষ্য, বিশেষণ, ধন্যাত্মক অব্যয়। এটা দেখো যে ঘুমা বেতা, এই দুইটা উদাহরণে কিন্তু আমি বিশেষ্য রেখেছি। আবার বিশেষণেরও হতে পারে, যেমন ধরো বাঁকা, হ্যাঁ বাঁকা, যখন বাঁকা বলবে তখনও এটা কি বাঁকা যোগ আ সমান সমান কি বাঁকা। এই বাঁকাটা ছিল কি দেখতে বাঁকা, আর এই বাঁকা যখন বলছি তখন যে তুমি এটা বাকিও না, যে তুমি কঞ্চিটা বাকিও না, তোমাদের উদাহরণের ভাবে আছে যে কঞ্চিটা বাকিও না, তখন কিন্তু এই বাঁকা শব্দটা তুই বাঁকা মানে তুই বাঁকা কর, এটা কিন্তু তখন কি হয়ে যায়? ধাতু হয়ে যায়। এই বাঁকাটা ছিল বিশেষণ, আর এখানে আমি যখন আ যোগ করলাম তখন সাথে সাথে বিশেষণ থেকে এটা কিসে চলে আসলো? ধাতুতে চলে আসলো, অর্থাৎ এটা বর্তমান কালের রূপ আসলো এবং তুই এই পুরুষের রূপ চলে আসলো বাঁকা। তো কাজে আবার দেখো ধন্যাত্মক অব্যয়, যেমন গজ গজ, ধন্যাত্মক অব্যয় আমরা এখানে লিখি গজ গজ, এটার সাথে আমরা আ দিই, সমান সমান কি হবে? গজগজা। এই যে গজগজা, যে তোর এত গজগজনের কি হলো? আমি ভুল করেছি, তোরা তো গজগজনের কি হলো? তো এই যে গজগজ শব্দটা কিন্তু একটি ধন্যাত্মক অব্যয়, এটা একটা মনোভাবের বিশেষ প্রকাশ গজগজ শব্দ দিয়ে আমরা বোঝাই। কিন্তু যখনই গজগজা আ দিলাম তখনই কিন্তু এটা একটি কি হলো? একটি ধাতুরূপ চলে আসলো। আর যেহেতু এটা একটা ধন্যাত্মক অব্যয় নাম শব্দ, তাই এই গজগজা ধাতুটাও কি হবে? নাম ধাতুর পর্যায়ভুক্ত হবে। অর্থাৎ নাম ধাতুগুলি কি হবে? নাম শব্দ মানে হয় বিশেষ্য পদের সাথে আযোগ হবে, নয়তো কোনো বিশেষণ পদের সাথে আযোগ হবে, নয়তো কোনো কি ধন্যাত্মক অব্যয়ের সাথে আযোগ হবে। তখনই যে নতুন ধাতুটা পাবো সেটা হয়ে যাবে নাম ধাতু। নাম ধাতু দেখো আমরা যে এত ঘুমাস না, তাই না, এরকম বললাম। তো এভাবে, বা তুমি এত ঘুমাইও না, আপনি এত ঘুমাবেন না, যেভাবেই আমরা বলি ক্রিয়াপদ, কিন্তু এটা ধাতুতে গেলে কি পাবো? ঘুমা পাবো। ঠিক এইভাবে যে পুলিশ চোরটিকে বেতাচ্ছে, তো এই যে যখন বেতাচ্ছে বলছে তখন কিন্তু এটার নাম ধাতু কি বেতা থেকে আসবে, কারণ পুলিশ একজনকে বেতাচ্ছে, এটা একটা কাজ হয়ে গেছে। এইভাবে আমরা নাম ধাতু পাচ্ছি কি নাম শব্দের শেষে আযোগ, প্রযোজক ধাতু পাচ্ছি মৌলিক ধাতুর শেষে আযোগ করে, আর কর্মবাচ্যের ধাতুও পাচ্ছি আমরা কি মৌলিক ধাতুর পরে আযোগ করে। তবে এটা কেমন করে আলাদা সেটা আমি বুঝিয়ে দিয়েছি। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পর্যন্ত বুঝেছ। আমাদের বাকি আছে আর একটি ধাতুর রূপ, সেটা বুঝিয়ে দিলে আমাদের আজকের মতন আমাদের ধাতুর বুঝবার ক্লাসটা আমরা শেষ করতে পারি। এই যে আমরা সাধিত ধাতুর যে রূপগুলি পেলাম, সেটার মধ্যে আরেকটা সাধিত ধাতু ছাড়াও আমরা আরেকটা ধাতু পাচ্ছি, সেটা হচ্ছে কি সংযোগমূলক ধাতু। আরেকটা ধাতু কি পেলাম? সংযোগমূলক ধাতু। সংযোগমূলক ধাতু যখনই তোমরা পড়বা, ওটা মাথায় রাখতে হবে নাম ধাতুর সাথে সংযোগমূলক ধাতু আর মৌলিক ধাতু দুটার মিলিত রূপ। কেমন করে দেখো? সংযোগমূলক ধাতুটা হবে তোমার নাম ধাতুর নামপদগুলো, অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, ধন্যাত্মক অব্যয়। আমি এটা লিখে দিচ্ছি, সংযোগমূলক ধাতু সমান কি হবে?
দেখো নাম শব্দ যোগ মৌলিক ধাতু সমান সংযোগমূলক ধাতু। উদাহরণ দেখো কি করে হবে, যেমন ধরো ঘুম একটি নাম শব্দ, আর মৌলিক ধাতু দিলাম কি যা, সমান সমান কি হবে ঘুম যা, মানে তুই ঘুম যা। তারপর হলো ধরো মাছ একটি নাম শব্দ, ধর দিলাম একটি মৌলিক ধাতু, তাহলে কি হবে মাছ ধর। এইভাবে মাছ ধর, ঘুম যা, তারপর কি আদর কর, তারপর কি ঘৃণা কর, তারপরে যে ভাত দে, বুঝছো? তো এইভাবে আমরা দেখা যাবে যে কোনো একটা নাম শব্দ আমরা সামনে দিয়ে তার পিছনে যদি আমরা একটা মৌলিক ধাতু যুক্ত করে দিই, ধর, জল, খা, পর, যে কোনো একটা মৌলিক ধাতু যুক্ত করে দিলে নতুন যে একটু বড় আকারে ধাতুটা পাচ্ছি সেটাকে আমরা কি বলবো, সংযোগমূলক ধাতু। এখানে কিন্তু সংযোগমূলক ধাতু কিন্তু বড় জিনিস কি, সাধিত ধাতুর সাথে সংযোগমূলক ধাতুর পার্থক্যটা হচ্ছে সাধিত ধাতু সব ক্ষেত্রেই আযোগ হবে, আর সংযোগমূলক ধাতু কি যুক্ত হবে, একই সাথে নাম শব্দ আর মৌলিক ধাতু, এই দুইটা যোগ হয়ে যে নতুন ধাতু পাবো সেটাকে বলে সংযোগমূলক ধাতু। কাজেই সংযোগমূলক ধাতুটা পড়ার সময় নাম ধাতুর সাথে এটা পার্থক্য খেয়াল করবা, তাহলে তোমাদের ক্লিয়ার হবে, বেশি ভালো মতো সূক্ষ্মভাবে। একটা কথা মনে রাখবে যে আমরা যখনই কোনো কিছু শিখব তখন এর সংজ্ঞাটা বুঝে নিব, এবং সংজ্ঞাগুলির পাশাপাশি একাধিক সংজ্ঞা, প্রকারভেদ, এগুলির পার্থক্যটা আমরা নির্ণয় করে নেব। যখন আমরা পার্থক্যটা একটার সাথে আরেকটার বুঝে নেব তখন সংজ্ঞা তুমি আর কখনোই ভুলবে না, নিজে নিজেই সংজ্ঞাটা আবার তোমার স্মৃতি থেকে বা তোমার উদ্ভাবনী শক্তি দিয়ে এটাকে নিয়ে আসতে পারবে। তো আশা করি বন্ধুরা তোমরা এই চ্যাপ্টারটা ভালো মতন দেখে নিবে। এখনও যেটুকু অস্পষ্টতা যদি থেকেই থাকে তাহলে তোমরা আমাকে জানাবা, তোমাদের মেসেঞ্জারের মাধ্যমে জানাবে। আর তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সাবান দিয়ে হাত ধোবে, আর যার যার ধর্মীয় যে ইবাদত বন্দেগী সেগুলি তোমরা করবে।